এবার ড্রাইভিং সিটে বসে দেখেন চালকের কি কি করতে হবে। আপনার ভিতরে পঞ্চ ইন্দ্রিয় আছে, প্রত্যেকটা চালকের ভিতরে মানে প্রত্যেকটা মানুষের ভিতরে 5টা ইন্দ্রিয় আছে। চোখ, নাক, কান, জিহ্বা আর হলো স্কিন মানে চামড়া। এই 5টা আপনার ভিতরে অ্যাক্টিভ আছে না? আপনি চোখ দিয়ে দেখতে পারেন এটা ছেলে মানুষ না মেয়ে মানুষ, এটা পুরুষ মানুষ না সে বাচ্চা মানুষ। আমরা তো বুঝতে পারি, চোখ দিয়ে দেখি, এটা বুঝে সেলসকে দিচ্ছি। এবার আমরা কথা বলতেছি, তাকে ডাকতেছি এদিকে আসেন এদিকে আসেন, এটা ভয়েস পাওয়ার। জিহ্বা দিয়ে কিন্তু ভয়েসটাকে কন্ট্রোল করতে হয়, তাই না? এবার আমি শুনতেছি, আপনারা ইয়েস স্যার বলতেছেন, জি স্যার বলতেছেন, শুনতেছি। এবার আমি নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, এখানে কেমন একটা বাষ্পা গন্ধ হচ্ছে, এটা আমি নিচ্ছি। এখানে তাপমাত্রাটা কেমন আছে এটা আমি চামড়ার মাধ্যমে বুঝতেছি। আপনি ড্রাইভিং সিটে বসে যদি এই 5টা ইন্দ্রিয় একত্রে কাজে লাগাইতে পারেন তাহলে আপনি দক্ষ ড্রাইভার হতে পারবেন। চোখ দিয়ে সঠিকভাবে রাস্তা দেখতে হবে, দূরে চোখ রাখতে হবে। ডানে বামে একটা পাখিও যদি লড়ে, আপনি এই দিকে দেখেন, আমি তাকে আছি, এই পাশে হাত লড়াচ্ছে, ওই যে উনি বইটা লড়াচ্ছে আমি বুঝতে পারতাছি, উনি পা লড়াচ্ছে আমি বুঝতে পারতাছি, অথচ আমার দৃষ্টি কিন্তু এদিকে। ড্রাইভিং সিটে বসে চোখটা এতটাই অ্যাক্টিভ রাখতে হবে ব্রেনের সাথে। এবার আমি যে গ্রান নিচ্ছি, এখানে একটা বাষ্পা গন্ধ হচ্ছে, এটা আমাকে বুঝতে হবে, কারণ গাড়িতে তেল পড়ার গন্ধ আসতে পারে, ওভারহিট হওয়ার গন্ধ আসতে পারে, মোবিল পড়ার গন্ধ আসতে পারে, বা ইগনিশন শর্ট সার্কিট হয়েছে, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হয়েছে, আগুন লাগতে পারে, এই সময় একটা গন্ধ পূর্বেই পাবেন। এই জন্য নাকটা ব্যবহার করতে হবে সঠিকভাবে। এটা আমার রেগুলার গন্ধ না, এটা ভিন্ন একটা গন্ধ আসতেছে, তখন আমার ইঞ্জিনে কোনো একটা প্রবলেম হয়েছে, ইঞ্জিন ওভারহিট হয়েছে, টেম্পারেচার মিটার দুর্বল হয়েছে, টেম্পারেচার মিটার বুঝাচ্ছে না, তখন আপনাকে বুঝতে হবে এই ইঞ্জিন তো ওভারহিট হচ্ছে, কারণ আমার স্কিনে গরম লাগতেছে, স্কিনে গরম লাগতেছে। তখন আপনাকে বুঝতে হবে যে এখানে একটা কিছু সমস্যা আছে। গাড়ির সামনে স্টিয়ারিংয়ের সামনে একটা ড্যাশবোর্ড থাকবে, যেখানে মিটার থাকে, মিটার ব্যবহার করা হয়। ড্যাশবোর্ড এটাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট প্যানেল। কি বলা হয়? ইনস্ট্রুমেন্ট প্যানেল। এই ড্যাশবোর্ডের ভিতরে বড় বড় 2টা মিটার থাকবে। বড় বড় কয়টা মিটার? 2টা মিটার। একটা দিয়ে বুঝাবে আরপিএম, আরেকটা দিয়ে বুঝাবে কিলোমিটার। এই মিটার 2টা আপনাকে দেখতে হবে চোখ দিয়ে। আরপিএম মানে কতটা স্পিডে আমার ইঞ্জিন চলতেছে, আমি সেই অনুপাতে গিয়ার লাগাইছি কিনা। যদি সেই অনুপাতে গিয়ার না লাগাই তাহলে গাড়ি ঝাঁকড়ায় ঝাঁকড়ায় চলবে। এরকম ঝাঁকড়ায় চলছে না মাঝে মাঝে? তার মানে আপনি আপ গিয়ারে আছেন, 4 নম্বর গিয়ারে আছেন, অথচ গাড়ির স্পিড কম ছিল। ইঞ্জিনের স্পিড বাড়ানোর চেষ্টা করছেন, হচ্ছে না, কারণ ইঞ্জিনের স্পিড আর গাড়ির স্পিডের অ্যাডজাস্ট নাই। এই আরপিএম মিটার বুঝাবে আমার ইঞ্জিন কত স্পিডে ঘুরতেছে, আর এই কিলোমিটার দিয়ে বুঝাবে আমার ইঞ্জিন কতটা স্পিডে গাড়ি দৌড়াচ্ছে। ওকে, এইখানে একটা মিটার থাকবে, টিসি মিটার, টেম্পারেচার মিটার। ইঞ্জিন কতটা তাপ হয়েছে, যদি ইঞ্জিনের তাপ বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, ওভার হয়ে যায়, তখন কিন্তু ইঞ্জিন সিস্ট করবে। ইঞ্জিন কি করবে? সিস্ট করবে। আমাদের মাঝে মাঝে হার্ট ফেল করি না আমরা, হার্ট স্ট্রোক করি না, হার্ট স্ট্রোক করে মানুষ মারা যায়, যায় না? হার্ট স্ট্রোক করলে 2-4-5 মিনিটে মানুষ মারা যেতে পারে। ইঞ্জিন যদি অতিরিক্ত গরম হয়ে সিস্ট হয় তাহলে 1 মিনিট ইঞ্জিন শেষ। আর ইঞ্জিন মারা গেলে 1 থেকে 1.5 লক্ষ টাকা এটা খরচ হবে মেরামত করতে। তো এই জন্য টেম্পারেচার মিটারটা আমাকে দেখতে হবে যে কখন আমার ইঞ্জিনের ওভারহিট হয়েছে। যদি 100 ওভারহিট ক্রস করে, 100-র কাছাকাছি চলে গেছে, আমার গাড়ির গতি কমাইতে হবে, গতি কমাইতে হবে, প্রয়োজনে গাড়ি থামাইতে হবে। থামানোর পর আমাকে চেক করে খুঁজে বের করতে হবে আমার ইঞ্জিনটা ওভারহিট কেন হয়েছে। ইঞ্জিন ওভারহিট হওয়ার অনেকগুলো কারণ আছে। এয়ার ফিল্টার খারাপ থাকলে, অতিরিক্ত স্পিডে গাড়ি চালালে, ইঞ্জিনের লুব অয়েল কম থাকলে, ইঞ্জিন অয়েল যেটা বলি, মোবিল যেটা বলি না, এটা যদি কম থাকে, টেবিটার জাস্ট পারফেক্ট না হলে, চাকায় হাওয়ার প্রেশার কম হলে, ব্রেক শু জ্যাম থাকলে, আরও অনেকগুলো কারণ আছে। প্রধান যে কারণগুলো বলতেছি, রেডিওটারে পানি কম থাকলে, রেডিওটার চিনেন তো, এখানে পানির লেভেল যদি কম থাকে ইঞ্জিন ওভারহিট হবে। ফ্যান বেল সিরা বা লুজ থাকলে, ইঞ্জিন কুলিং ফ্যান কাজ না করলে, এই সকল কারণে কিন্তু ইঞ্জিন ওভারহিট হবে। তো ওভারহিট হচ্ছে কেন আমাকে খুঁজতে হবে, কখন হয়েছে এটা বুঝতে হবে, না হলে আমার ইঞ্জিন মারা যাবে, ইঞ্জিন বাদ হয়ে যাবে। এটার জন্য আমাকে খুঁজতে হবে টেম্পারেচার মিটার। তারপরে দেখেন আরও যে মিটার আছে, যেটা বড় গাড়ি চালাবেন, যখন আপনি বড় গাড়িতে যাবেন, এটা তো ছোটো গাড়ি, এটার মধ্যে হলো হাইড্রোলিক ব্রেক সিস্টেম। আপনারা যেটা চালাচ্ছেন এটা হলো হাইড্রোলিক ব্রেক সিস্টেম। তো সবসময় এই গাড়িটা চালাবেন না, আপনারা বড় গাড়ি চালাবেন, এই তো। তা আপনার বড় গাড়ি চালাইতে গেলে আপনার এয়ার ব্রেকিং সিস্টেম হবে, সেই ব্রেকটা পারফেক্ট শক্তিশালী ব্রেক, পারফেক্ট শক্তিশালী ব্রেক। এই এয়ার ব্রেকিং সিস্টেম গাড়িতে AIR লেখা থাকবে। কি পরিমাণ এয়ার প্রেশার আছে, হাওয়ার প্রেশার আছে, সেই পরিমাণ ব্রেক হবে।
যদি হাওয়ার প্রেশার কম হয় তাহলে ব্রেক কম হবে। এরকম 2টা মিটার থাকবে। তারপরে আরেকটা মিটার থাকবে ফুয়েল গ্যাস। আমার গাড়িতে কি পরিমাণ তেল আছে এটা আমাকে বুঝতে হবে। যদি আমি না বুঝি তাহলে আমি কিসের চালক? রাস্তায় চলতেছি, দূরপাল্লায় চলতেছি, 220 কিলো যাওয়ার পরে তেল ফুরিয়ে গাড়ি বন্ধ হয়ে গেল, তাহলে এই রাস্তায় আমি সবসময় তেল তো পাবো না। আমাকে এই ফুয়েলটা সংগ্রহ রাখতে হবে এবং আমার জানা থাকতে হবে আমার কি পরিমাণ ফুয়েল আছে। সেই ফুয়েল অনুযায়ী কিন্তু আমার গাড়িটা ওইভাবে চালাতে হবে। প্রয়োজন আমি ফুয়েল ভরে নিব, যদি কম থাকে ফুয়েল ভরবো। ওকে, এইখানে একটা মিটার থাকবে এমই মিটার। এই মিটার দিয়ে বুঝাবে আপনার ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে। আমি যে ফোনটা ব্যবহার করতেছি এই ফোনে কি পরিমাণ চার্জ আছে দেখলে বোঝা যায় না? আমি চার্জ দেখলাম না, অথচ ফোনটা নিয়ে আমি এক জায়গায় বেরিয়ে গেলাম, 10 মিনিট পর আমার ফোনটা বন্ধ হয়ে গেল, তাহলে কি আমি আমার বাড়িতে যোগাযোগ করতে পারবো? তো আপনার গাড়িতে থাকা ব্যাটারিটা কি পরিমাণ চার্জ আছে এবং আপনার চার্জারটা ভালো আছে কিনা। এই গাড়িতে ব্যাটারি চার্জ করার একটা চার্জার আছে যেটা হলো ডায়নামাটা কেমন চার্জ দিচ্ছে, ডায়নামাটা কেমন চার্জ হবে, ব্যাটারিতে কেমন চার্জ ধরতেছে, ব্যাটারির অবস্থাটা কেমন আছে, এটা বুঝাবে এমই মিটার দিয়ে। এমই মিটার দিয়ে বুঝতে হবে আমাকে এই ব্যাটারির অবস্থা এই বুঝাচ্ছে, ডায়নামার অবস্থা এই বুঝাচ্ছে। এই মিটারগুলো 1 2 3 4 5 6, অনেক গাড়িতে এমই মিটার এয়ার মিটার 2টা থাকবে, এই 7টা। অনেক গাড়িতে আরও বেশি মিটার দেওয়া আছে, তার মানে ডিজিটাল গাড়িগুলোতে হ্যাঁ অনেক বেশি মিটার দেওয়া আছে। প্রত্যেকটা মিটার সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে যে আমার কি বলতেছে ইঞ্জিন, আমার মিটার কি বলতেছে। শুধু গাড়ি চালাইলে হবে না, গাড়ির রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানতে হবে। আমি এই কলমটা ব্যবহার করতেছি, যদি এটা যত্ন সহকারে ব্যবহার করতে পারি তাহলে এটা অনেক দিন লাস্টিং করবে। যদি যত্ন সহকারে ব্যবহার না করি এটা অনেকদিন লাস্টিং করবে? আপনি যে গাড়িটা চালাবেন এটা যদি গেলে মেনটেন্যান্সের বিষয়টা না জানেন তাহলে এই গাড়িটা বেশি দিন লাস্টিং করবে না। এই গাড়িটা বেশি দিন লাস্টিং করাইতে হলে আপনার মেনটেন্যান্স সম্পর্কে জানতে হবে, তাই না? এই ড্যাশবোর্ডের মিটারের দিকে তাকাইতে হবে, মিটারগুলো আমাকে বুঝাবে যে আমার এই সমস্যাটা আছে, আমার এই সমস্যাটা হতে পারে। ভাই আমাদের প্রত্যেকেরই রোগ ব্যাধ যখন হয়, রোগ বালাই হওয়ার পূর্বে কিন্তু লক্ষণ পাওয়া যায়, এটা জানেন? আপনার যদি জ্বর হয় আপনি 8 ঘন্টা আগে টের পাইবেন আমার শরীর কেমন জানি ঝিমিয়ে যাচ্ছে, আমার খারাপ লাগতেছে, এরকম হবে না? যদি এরকম হয় তাহলে আপনি বুঝতে পারেন আমার জ্বর হতে পারে। তাহলে এই যে এই সিস্টেমটা হচ্ছে তার আগে আমি একটু পদক্ষেপ নিয়ে নেই, একটা প্যারাসিটামল খাই, ডাক্তারের সাথে একটু পরামর্শ করি, তাহলে কিন্তু আমার একদিন বিছানায় পড়ে থাকতে হলো না। আপনার গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিবে, এই যান্ত্রিক ত্রুটিগুলো দূর করার জন্য আপনাকে যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ গাড়ি চালক হতে হবে। আমরা কি বুঝতে পারছি ভাই? যেহেতু আমরা গাড়ি চালক হব, আমরা দক্ষ আদর্শ ডিফেন্সিভ গাড়ি চালক হবো। আর ডিফেন্সিভ দক্ষ আদর্শ গাড়ি চালক হতে গেলে 5টা গুণ লাগবে। 5টা গুণ আপনার ভিতরে থাকতেই হবে। 1 নাম্বার শিক্ষাগত যোগ্যতা, এটা তো আমরা জানি আছে আমাদের। 2 নাম্বার বলেন ট্রাফিক রুলস, 2 নাম্বার ট্রাফিক রুলস। 3 নাম্বার আত্মবিশ্বাস, বাহ। 4 নাম্বার ধৈর্য। ড্রাইভিং সিটে বসে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। ধৈর্য নিয়ে কখনো গাফিলতি করা যাবে না। যদি আপনার ধৈর্য কম থাকে তাহলে কিন্তু আপনারা দুর্বল হয়ে যাবেন। তো 4 নম্বরে ধৈর্য বলছি। 5 নাম্বার কি আছে? যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ গাড়ি চালক। যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ গাড়ি চালক। প্রত্যেকটা গাড়িতে এক একটা ইঞ্জিন আছে, এই ইঞ্জিন সম্পর্কে আমার ধারণা রাখতে হবে। ইঞ্জিন কিভাবে পাওয়ার পাচ্ছে, ইঞ্জিনের পাওয়ার কোথায় যাচ্ছে, ইঞ্জিনের পাওয়ারগুলো কিভাবে কাজে লাগতেছে, সেইগুলো আমরা যদি না জানি না বুঝি তাহলে কিন্তু আমরা দক্ষ যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ গাড়ি চালক হতে পারবো না। পরবর্তী সময় যে আমরা প্রবাস ভ্রমণ করি, যেমন বহির্বিশ্বে বুঝেন তো, আপনারা যে বিদেশ গেছিলেন, প্রত্যেকটা দেশে ড্রাইভিং পেশায় নিয়োজিত গাড়ি চালকদের মূল্য সর্বোচ্চ উপরে আছে। দেশের বাইরে একজন গাড়ি চালক সর্বনিম্ন ইনকাম করে মাসে সর্বনিম্ন 1 লক্ষ টাকা। এটা সর্বনিম্ন। কিন্তু যদি আপনি দক্ষ যান্ত্রিক ডিফেন্সিভ ড্রাইভার হতে পারেন আপনার ইনকাম 1.5 থেকে 2 লক্ষ টাকা, কোনো ঘটনাই না। আমার কথা কি ক্লিয়ার নাকি বুঝতে পারছেন? তার মানে কি আমার কথা রাইট আছে? ঠিক আছে তো ভাই? তাহলে যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ ড্রাইভার হন। শুধু ড্রাইভার হলে আপনার মূল্য কম হবে, আপনার মূল্য কম হবে। আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, 2 4 20 50 কিলো পরে একটা রানিং প্রবলেম হলো, রানিং সমস্যা, একটা রানিং সমস্যার কারণে আমার গাড়ি দাঁড়ায় গেছে। তার মানে হঠাৎ করে ব্রেক জ্যাম হয়ে গেছে, হঠাৎ করে অ্যাক্সেলারেটর হচ্ছে না, হঠাৎ করে পিক আপ নিচ্ছে না, হঠাৎ করে
দোয়া দিচ্ছে, হঠাৎ করে গিয়ার লাগতেছে না, হঠাৎ করে ক্লাস হচ্ছে না, ব্রেক কম হচ্ছে, অ্যাক্সেলেটার কম হচ্ছে, ইঞ্জিন ওভারহিট হচ্ছে, এগুলো হলো রানিং সমস্যা। এই রানিং সমস্যা সম্পর্কে যদি আপনি ধারণা রাখতে পারেন, তাহলে সেই বিপদটা আপনি নিজে নিজেই সারতে পারবেন। আমার গাড়ি আমি নিজেই সারবো, নিজেই সেরে যখন কোম্পানির কাছে গাড়ি নিয়ে যাবেন, কোম্পানি তখন আপনাকে বলবে, গুড ড্রাইভার, এই ড্রাইভার আমার দরকার। তোমাকে যদি স্যালারি বেশি দেওয়া লাগে আমি তাও দিব, তোমাকে আমার দরকার। কারণ যে জায়গায় গাড়িটা খারাপ হয়েছিল, যদি ওখানেই থাকতা, আমার এখানে 5,000 টাকার একটা মিস্ত্রি ভাড়া লাগতো, সে জায়গা ঠিক করতো, কাজ করতো, 5,000 টাকা নিত, সারাদিন আমার গাড়ির ইনকাম বন্ধ হয়ে যেত। তাহলে যান্ত্রিক জ্ঞান সম্পন্ন চালকের চাহিদা কিন্তু সর্বোচ্চরে আছে। তারপরে আর একটা বিষয় আছে, সারা বিশ্বের মধ্যে সব থেকে দামি, সব থেকে দক্ষ, সব থেকে পারফেক্ট, সব থেকে ভালো ড্রাইভার একমাত্র বাঙালি ড্রাইভার। মাথায় রেখেন, সারা বিশ্বে বললাম, সব থেকে দামি পারফেক্ট ড্রাইভার একমাত্র বাংলাদেশেই হয়। কারণ বাংলাদেশের রাস্তার যে অবস্থা, যে জ্যামজট, ঢাকা শহরে 30 কিলো রাস্তা জার্নি করতে আপনার 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টা সময় ব্যয় করে একজন ড্রাইভার মাত্র 30 কিলো রাস্তা চলতে পারে। এটা কোনো সাধারণ ব্যক্তি? এটা কোনো সাধারণ ব্যক্তি? অসাধারণ, ধৈর্যশীল, দক্ষ ব্যক্তি। কেমন দক্ষ জানেন? এই যে আমরা ফুটবল খেলা দেখি না, বল থাকে একটা, পিলার থাকে 22টা, এই প্রতিপক্ষ 11টা পিলারে কাটাইয়া মাড়াইয়া নিয়ে গোল করে। এটাই তো ভালো খেলোয়াড়। আপনারা বাঙালি ড্রাইভাররা এরকম অসংখ্য গাড়ি রাস্তায় প্রতিহত করে, দুর্ঘটনা এড়াইয়া, তাদের থেকে সেফ থেকে চিপা চাপা গলি টলি দিয়ে আঁকা বাঁকা করে ঠিকই গন্তব্যস্থলে পৌঁছে যান। এই হলো দক্ষ ড্রাইভার। এই জন্য বহির্বিশ্বে যখন জানে, বহির্বিশ্ব মানে যে কোনো কান্ট্রিতে যদি শোনে এটা বাঙালি ড্রাইভার, জানে তো বাঙালি ড্রাইভার একটু তেরা কিন্তু দক্ষ আছে। ও বাংলাদেশে এরকম জামজট ঠেলে যখন গাড়ি চালাইতে পারছে, আমাদের দেশে যে রাস্তা, ওরা যদি চোখ বাইন্ধা দেওয়া হয়, ও অনায়াসে 5-7 কিলো চলতে পারবে। তাহলে সেই বাঙালি ড্রাইভার কিন্তু আমরা হতে যাচ্ছি। শুধু আপনাদের একটাই অনুরোধ করব, ভাই এই ড্রাইভিং পেশা যেহেতু ঢুকে গেছেন, নিজেকে তৈরি করেন, নিজেকে তৈরি করেন।